আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা। আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছিলাম আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণের নিয়ম এবং প্রতিসরণের বাস্তব প্রয়োগ। আর আমরা দ্বিতীয় ক্লাসে আলোচনা করেছি পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলন ও সংকট কোণ এবং আলোচনা করেছি অপটিক্যাল ফাইবার ও ম্যাগনিফাইং গ্লাস। তোমরা যদি এগুলো ভিডিও দেখে না থাকো, আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো, ওখান থেকে তোমরা দেখে নিতে পারো। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব হচ্ছে মানব চক্ষু, আলোকচিত্রগ্রাহী ক্যামেরা, ক্যামেরার সাথে মানব চক্ষুর তুলনা। এই তিনটা টপিক নিয়ে আজকের আমাদের আলোচনা। আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে। তো চলো প্রথম টপিক নিয়ে শুরু করি, সেটা হচ্ছে মানব চক্ষু। তো মানব চক্ষু হচ্ছে আমাদের পঞ্চ ইন্দ্রিয়ের অন্যতম। তো আমাদের পঞ্চ ইন্দ্রিয় পাঁচটা, তো পাঁচটার মধ্যে মানব চক্ষু হচ্ছে একটা পঞ্চ ইন্দ্রিয়, ঠিক আছে। মানব চক্ষু, এখানে বানানটা ভুল আছে, কার্যপ্রণালী ছবি তোলা ক্যামেরার মতো। নিচে মানব চক্ষের প্রধান অংশগুলো দেওয়া হলো। তো মানব চক্ষের যেগুলো অংশ থাকে, যে দেখো চিত্রের ভিতরে দেওয়া আছে, তোমাদের এই চিত্রটা বই থেকেই নেওয়া। চোখের অভ্যন্তরীণ গঠন কি কি আছে: আইরিশ, কর্নিয়া, তারপর পিউপিল, শ্বেতমণ্ডল, কৃষ্ণমণ্ডল, রেটিনা, লেন্স। তো এগুলো হচ্ছে আমাদের মানব চোখের অংশ। এই অংশগুলার কার্যপ্রণালী, অর্থাৎ এই অংশগুলা কোথায় কোথায় চোখের ভিতরে থাকে, তো আমরা এটার ব্যাখ্যা এখানে তোমাদের বই থেকেই দিয়েছি, ঠিক আছে। প্রথমে হচ্ছে অক্ষি গোলক, ঠিক আছে। চোখের কোটরে অবস্থিত অক্ষিগোলকটা মানে যেটা হচ্ছে গোল দেখতে, সেটা কোথায় অবস্থিত? চোখের ভিতরে, অর্থাৎ চোখের পাপড়ির নিচে, অর্থাৎ চোখের কোটরে অবস্থিত। গোলাকার অংশকে অক্ষিগোলক বলে। আমাদের চোখ দেখতে যে গোল, এই সম্পূর্ণ গোলাকার অংশটাকেই কিন্তু অক্ষিগোলক বলে। একে চক্ষু কোটরের মধ্যে একটি নির্দিষ্ট সীমার চারদিকে ঘোরানো যায়। তো আমরা চোখকে কিন্তু আমরা বিভিন্নভাবে চারদিকে দেখি এবং চারদিকে ঘোরাতেও পারি, ঠিক আছে। তো অক্ষিগোলকের ভিতরে থাকে কি? শ্বেতমণ্ডল, ঠিক আছে। এটা অক্ষিগোলকের বাহিরের সাদা, শক্ত ও ঘন আঁশযুক্ত অস্বচ্ছ আবরণ বিশেষ। তো দেখো, এই যে এটা হচ্ছে শ্বেতমণ্ডল অক্ষিগোলকের, ঠিক এই যে এটা হচ্ছে তোমার শ্বেতমণ্ডল, ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা। এটা কেমন দেখতে? এটা হচ্ছে তোমার অস্বচ্ছ, এটা এবং এটা হয় সাদা, শক্ত ও ঘন আঁশযুক্ত হয়, ঠিক আছে। ও শ্বেতমণ্ডল কেমন? শ্বেতমণ্ডল কিন্তু সাদা হয়, সাদা, ঠিক আছে। তারপরে এখন আমরা পড়ব যে কর্নিয়া। তো কর্নিয়া কেমন? কর্নিয়া শ্বেতমণ্ডলের সামনের অংশকে কর্নিয়া বলে, ঠিক আছে। এই যে এটা হচ্ছে শ্বেতমণ্ডল, তো শ্বেতমণ্ডলের সামনের অংশ, এই যে এটাকে কিন্তু কর্নিয়া বলে, ঠিক আছে। শ্বেতমণ্ডলের এই অংশ স্বচ্ছ এবং অন্যান্য অংশ অপেক্ষা বাইরের দিকে অধিকতর উত্তল। উত্তল কিভাবে? এই যে এটা এইরকম করে বাঁকানো থাকে, তো এইরকম করে বাঁকানো থাকে, সেই জন্য এটাকে উত্তল লেন্সের মতো দেখে, এই জন্য এটাকে উত্তল বলা হয়, ঠিক আছে। তারপর হচ্ছে তোমার করয়েট বা কৃষ্ণমণ্ডল। এটি কালো রঙের একটি ঝিল্লি দ্বারা গঠিত এবং শ্বেতমণ্ডলের ভিতরে গাত্রের আচ্ছাদন বিশেষ। এটি কালো রঙের জন্য চোখের ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না, ঠিক আছে। এই ক্রোয়েডের কারণে কিন্তু আমাদের ভিতরে যদি অধিক বেশি কালো রঙের প্রভাব পড়ে, তখন এটা আমাদের চোখে প্রতিফলিত হয় না। তো এখন আইরিশটা লক্ষ্য করো, ঠিক আছে। আইরিশ, আইরিশ কি? এটি কর্নিয়ার ঠিক পিছনে অবস্থিত একটি অস্বচ্ছ পর্দা। আইরিশ কিন্তু অস্বচ্ছ, ঠিক আছে। এটা কর্নিয়ার কোথায় অবস্থিত? পিছনে অবস্থিত। পর্দাটি স্থান লোক বিশেষ বিভিন্ন রঙের নীল, গাঢ়, বাদামি, কালো ইত্যাদি হয়ে থাকে, ঠিক আছে। তো বিভিন্ন লোকের আইরিশ বিভিন্ন রকম হয়, কারো নীল হয়, কারো গাঢ় হয়, কারো বাদামি, কারো কালো হয়, ঠিক আছে। আমরা অনেক মানুষের চোখ দেখছি যে হালকা গাঢ় নীল হয়, কারো হালকা বাদামি হয়, ঠিক আছে। তো আইরিশ বিভিন্ন রকমের হইতে পারে। এখন আমরা পড়বো মণি বা তারারন্ধ্র, ঠিক আছে। ছোট যে গোলাকার জিনিসটা, ওটাই হচ্ছে কিন্তু মণি, আমরা চোখের ভিতরে দেখছি। এটি কর্নিয়ার কেন্দ্রস্থলে অবস্থিত, মাংসপেশিযুক্ত। এটি গোলাকার, এই যে দেখো এটি গোলাকার ছিদ্রপথ। মাংসপেশির সংকোচন প্রসারণে তারা রন্ধ্রের আকার পরিবর্তনও হয়। তো মণির কিন্তু মাংসপেশির সংকোচন প্রসারণের ফলেও কিন্তু তার আকার পরিবর্তন হয়। এখন আমরা দেখব স্ফটিক উত্তল লেন্স। স্ফটিক উত্তল লেন্স এটি কর্নিয়ার পেছনে অবস্থিত জেলির মতো নরম স্বচ্ছ পদার্থের তৈরি একটি উত্তল লেন্স, ঠিক আছে। এই যে দেখো, এই যে এটা কিন্তু লেন্স, ঠিক আছে। এটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে। অক্ষিপট বা রেটিনা। রেটিনা কোথায়? এই যে এটা, এই যে হচ্ছে এটা হচ্ছে রেটিনা, এই যে এই জিনিসটাকে বলা হয় রেটিনা, ঠিক আছে।
এটি গোলকের পিছনে অবস্থিত একটি স্বচ্ছ এবং গোলাপি আলোকগ্রাহী পর্দা। রেটিনার উপর আলো পড়লে স্নায়ুতন্ত্রে এক প্রকার উত্তেজনা সৃষ্টি হয় এবং মস্তিষ্কে দর্শনের অনুভূতি যোগায়। ঠিক আছে, তার মানে রেটিনার উপরে অর্থাৎ রেটিনাতে আলো না পৌঁছালে কিন্তু আমরা মস্তিষ্ক দিয়ে আমরা বুঝতে পারবো না যে আমাদের চোখে আলো পড়তেছে, অর্থাৎ এই বস্তুটাকে আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো আলোর প্রতিসরণে আমরা এটা ভালোভাবে জানছি যে কিভাবে আমরা দেখতে পাই। ঠিক আছে, তো এই রেটিনাতে যদি আলো না পৌঁছায়, আলো যদি রেটিনাতে না পৌঁছায়, তখন এই রেটিনা থেকে মস্তিষ্কে আমাদের কোনো রকমের সংকেত যাবে না, যার ফলে আমরা কোনো বস্তুকে দেখতে পারবো না। ঠিক আছে, এখন আমরা পড়ব অ্যাকুয়াস হিউমার বা ভিট্রিয়াস হিউমার। লেন্স ও কর্নিয়ার মধ্যবর্তী স্থান এক প্রকার স্বচ্ছ জলীয় পদার্থে ভর্তি থাকে, একে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এই যে এটাকে বলা হয় অ্যাকুয়াস হিউমার। এই যে এখানে দেখা যাচ্ছে শিক্ষার্থীর মধ্যে, এটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার। লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশে এক প্রকার জেলি জাতীয় পদার্থ পূর্ণ থাকে, একে বলা হয় ভিট্রিয়াস হিউমার। ঠিক আছে, তো এই ভিট্রিয়াস হিউমার আর অ্যাকুয়াস হিউমার কিন্তু জেলির মতো স্বচ্ছ পদার্থ দিয়ে তৈরি। আশা করি তোমরা এই জিনিসটা বা এই টপিকটা বুঝতে পারছো। তো এখন আমরা পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। পরবর্তী টপিক হচ্ছে আমাদের আলোক চিত্রগ্রাহী ক্যামেরা। তো একটা ক্যামেরা কিভাবে আলো গ্রহণ করে এবং তারপর ছবি তোলে, সেটাই এই টপিকে আলোচনা করা হয়েছে। এই টপিকটা তোমাদের বইয়ে খুব সুন্দর করে ব্যাখ্যা করা আছে। এখানে আমি লিখে রেখেছি তোমাদের ক্যামেরার প্রয়োজনীয় জিনিস। তো আলোক চিত্রগ্রাহী ক্যামেরা কি? আলোক চিত্রগ্রাহী ক্যামেরা হলো এমন একটি যন্ত্র যা লেন্সের মাধ্যমে আলোকিত বস্তু প্রতিবিম্ব আলোক সংবেদী প্লেট যেমন ফিল্ম বা ডিজিটাল সেন্সর উপর ফেলে ছবি তোলে। তো এই যে আলোক চিত্রগ্রাহী ক্যামেরার প্রধান কয়টি পার্ট? 7টি পার্ট। এই 7টি পার্ট এখানে আমি তোমাদের বই থেকেই তুলে ধরেছি। একটা হচ্ছে ক্যামেরা বক্স, একটা হচ্ছে ক্যামেরা লেন্স, আরেকটা হচ্ছে রন্ধ্র বা ডায়াফ্রাম, আরেকটা হচ্ছে শাটার, একটা হচ্ছে পর্দা, আলোক চিত্রগ্রাহী প্লেট, আর একটা হচ্ছে স্লাইড। ঠিক আছে, এই 7টা টপিক একটা আলোক চিত্রগ্রাহী ক্যামেরায় থাকে। তোমরা এই 7টা টপিক ভালোভাবে মুখস্থ করে রাখবা। ঠিক আছে, তার মানে আলোকচিত্রী ক্যামেরায় কয়টা জিনিস থাকে? 7টা জিনিস। কি কি এগুলো তোমরা মুখস্থ করে রাখবে। আবার বলি, ক্যামেরা বক্স, ক্যামেরা লেন্স, একটা হচ্ছে ডায়াফ্রাম, একটা হচ্ছে শাটার, একটা হচ্ছে পর্দা, আলোকচিত্রী প্লেট, আর একটা হচ্ছে স্লাইড। তো আমরা এখন পরবর্তী টপিক নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী টপিক হচ্ছে ক্যামেরার সাথে মানব চক্ষুর তুলনা। খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা টপিক, কারণ এই টপিকটা থেকে তোমাদের ঘ নম্বর প্রশ্নের উত্তর হয়। সিকিউর অর্থাৎ সৃজনশীলের ঘ নং প্রশ্নটা এই ক্যামেরার সাথে মানব চক্ষের তুলনা এটা দিয়ে রাখে। অনেক সময় সংক্ষিপ্ত প্রশ্ন দিয়ে রাখে যে ক্যামেরা এবং মানব চক্ষের তুলনা না, অমিলটা কি সেটা লিখতে বলে। ঠিক আছে, তো এখন আমরা পড়ব মানব চক্ষের সাথে ক্যামেরার তুলনা। তো দেখো এখানে ক্যামেরা, এখানে হচ্ছে চক্ষু। তো আমরা এখন এটা পড়ি। ক্যামেরা, এতে একটি রুদ্ধ আলোক প্রকোষ্ঠ থাকে যার ভেতর দিয়ে কালো রং রঞ্জিত। কালো রঙের জন্য ক্যামেরার ভিতরে প্রবিষ্ট আলোকের প্রতিফলন হয় না। এখন আমরা পড়ব চক্ষু। চক্ষের অক্ষগোলকের কৃষ্ণ প্রাচীরে রুদ্ধ আলোক প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে। এই প্রাচীরের জন্য চোখের ভিতর আলো প্রতিফলন হয় না। তো এই লাইনগুলো কিন্তু অনেক বেশি কঠিন মনে হচ্ছে, তাই না শিক্ষার্থী বন্ধুরা? তো এগুলোকে সহজ ভাষায় কিভাবে লেখা যায়? এক নাম্বারটা লিখতে হবে যে ক্যামেরায় থাকে একটা রুদ্ধ আলোক প্রকোষ্ঠ যার ভিতর দিয়ে কালো রং আর আলো প্রতিফলিত হয় না। আর চোখের ভিতর কি থাকে? আখিগোলকের কৃষ্ণ প্রাচীরে রুদ্ধ প্রকোষ্ঠের মতো ক্রিয়া করে, যার ফলে চোখের ভিতর দিয়ে আলো প্রতিফলিত হয় না। তো খুব সহজ করে বলা যায় এভাবে। তারপর 2 নম্বরটা লক্ষ্য করো, ক্যামেরার শাটারের সাহায্যে লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। তার মানে ক্যামেরা শাটারের সাহায্যে লেন্সের মুখ কি রাখা যায়? খোলা রাখা যায়। আর চোখের পাতার সাহায্যে চক্ষু লেন্সের মুখ যে কোনো সময়ের জন্য খোলা রাখা যায়। খুব মজার না? তো ক্যামেরা শাটারের সাহায্যে ক্যামেরা খোলা রাখা যায়, আর আমাদের চোখের পাতার সাহায্যে চোখ খোলা রাখা যায়। তো 3 নম্বরটা দেখো, ডায়াফ্রামের বৃত্তাকার ছিদ্রপথে ছোট বড় করে প্রতিবিম্ব গঠনের উপযোগী প্রয়োজনীয় আলো ক্যামেরায় প্রবেশ করতে দেওয়া হয়। উপযোগী আলো আমাদের ক্যামেরাতে প্রবেশ করতে দেই। আর 3 নাম্বার, আমাদের চোখে কি হয়? আপাতিত আলোকের তীব্রতা ভেদে কর্নিয়ার ছিদ্রপথে আপনা আপনি সংকুচিত বা প্রসারিত হয়ে প্রতিবিম্ব গঠনের জন্য প্রয়োজনীয় আলো প্রবেশ করতে দেয়। তো আমাদের চোখে যখন অনেক বেশি আলো ফেলানো হয়, তখন আমরা কিন্তু চোখটা একটু ছোট করে নেই। ছোট করে
ঠিক যতটুকু আলো প্রয়োজন ততটুকু গ্রহণ করে আর বাকি চোখটা আমরা ছোট করে রাখি। আমাদের চোখটা ছোট করার কারণ কি? যাতে বেশি করে আলো আসে আমাদের চোখে না পড়ে, আর বেশি করে আলো আসে পড়লে আমরা বস্তুটাকে দেখতে পারবো না, সেই জন্য আমরা কি করি, চোখটাকে একটু ছোট করে রাখি। তো 4 নাম্বারটা হচ্ছে, দেখো ক্যামেরার লেন্সের একটি নির্দিষ্ট ফোকাস দূরত্ব থাকে। যদি নির্দিষ্ট ফোকাস দূরত্বে আমরা যদি কোনো বস্তুকে না রাখি তখন ওটাকে ঝাপসা দেখাবে। ঠিক চোখের লেন্সের ফোকাস দূরত্বের সাথে যুক্ত পেশি বন্ধনীর সাহায্যে পরিবর্তন করা যায়। ঠিক আছে, এখন আমরা 5 নাম্বারটা দেখি। এটির অভিসারী লেন্সের সাহায্যে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গ্রহণ করা যায়। আর কর্নিয়া, অ্যাকুয়াস হিউমার, চক্ষু লেন্স, ভিট্রিয়াস হিউমার একত্রে একটি অভিসারী লেন্সের মতো ক্রিয়া করে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব গঠন করে থাকে। তার মানে কিতে কাজ করে? একটা হচ্ছে কর্নিয়া, একটা হচ্ছে অ্যাকুয়াস হিউমার, একটা হচ্ছে চক্ষু লেন্স, একটা হচ্ছে ভিট্রিয়াস হিউমার। এই সব অভিসারী লেন্সের ফলেই আমরা প্রতিবিম্ব গঠন করি আর কোনো বস্তুকে দেখতে পাই। 6 নাম্বারটা লক্ষ্য করো। আলোক চিত্রগ্রহী প্লেটে লক্ষ্যবস্তুর একটি বাস্তব উল্টো ও খাটো প্রতিবিম্ব ফেলানো হয়। ঠিক আছে, একটা বাস্তব উল্টা ও খাটো প্রতিবিম্ব ফেলানো হয়। আর চোখে আলোক সুবিধি অক্ষিপটে লক্ষ্যবস্তুর বাস্তব উল্টা ও খাটো প্রতিবিম্ব গঠিত হয়। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই টপিক 3টা ভালোভাবে বুঝতে পারছো। তো আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব তোমাদের বইয়ের এই অনুশীলনী শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। তারপর আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের বইয়ের এই এমসিকিউ গুলা, অর্থাৎ বহু নির্বাচনী প্রশ্নের উত্তরগুলা। ঠিক আছে, আশা করি ভিডিওটা তোমাদের অনেক বেশি উপকৃত করেছে। তোমরা যদি নতুন হয়ে থাকো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ সবাইকে।